আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুরু করব। তো তার মধ্যে আমি তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দেই। আমাদের এখানে উপস্থিত রয়েছেন দিল্লি ইউনিভার্সিটির থেকে পিএইচডি স্কলার এমডি আরশাদ ভাই রয়েছেন, এবং আমাদের সাথে আছেন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড করছেন খালিদ সাইফুল্লাহ। উনি বেনারস ইউনিভার্সিটি থেকে মাস্টার্সে উনি গোল্ড মেডেলিস্ট, তো তিনি রয়েছেন। আরো আমাদের দুজন অতিথি রয়েছেন, আই থিঙ্ক এখনো জয়েন করতে পারেনি। তো যাক, আমরা আলোচনা শুরু করব। তো আজকের মূলত বিষয় হচ্ছে, সকলে জানো আজকে আমাদের একটা আনন্দের মুহূর্ত। আমরা একসাথে 5টা মিনিট কি 10টা মিনিট একটু উদযাপন করতে চাই। তো আমাদের সকলেই প্রায় অ্যাড হয়ে গেছে। জাস্ট মিনিট, আমি 2 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা শুরু করবো। আরো দু একজন অ্যাড করছে, ঠিক আছে? ওকে, প্রথমে আমি দেখে নিতে চাই সুমাইয়া খাতুন। সুমাইয়া খাতুন আছে এখানে? জি স্যার আছে। সুমাইয়া খাতুন ইনি আমাদের এসআর স্টাডিনেস, আমাদের একটা ফাজিল ফোর্থ সেমিস্টার একটা গ্রুপ ছিল গাইডেন্সের জন্য। তো আমাদের গ্রুপের একজন শিক্ষার্থী। তো সেক্ষেত্রে সকলে হয়তো বিভিন্ন পত্রিকায় বা নিউজে দেখেছো যে সুমাইয়া খাতুন, যিনি 547 নম্বর পেয়ে 91% নম্বর পেয়ে 9 র্যাঙ্ক করেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো সুমাইয়া খাতুন, আমি তোমাকে বলবো যে তুমি ফার্স্ট যখন তুমি রেজাল্টটা দেখার পরে তোমার কি অনুভূতি হয়েছিল? তুমি যখন দেখলে যে তুমি 9 নম্বর র্যাঙ্ক করেছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তোমার অনুভূতিটা বা ফিলটা তোমার কেমন হলো, এবং তুমি কিভাবে জানতে পারলে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 9 নম্বর র্যাঙ্ক করেছো, একটু যদি বলো। স্যার তখন খুব ভালোই লাগছিল। স্যার একটা আমাদের স্কুলে স্যার ফোন করেছিল, দিয়ে বললো যে তুমি 9th র্যাঙ্ক করেছো। তখন বাড়ির সবাইও আনন্দিত হয়েছিল এবং আমি অনেক আনন্দিত হয়েছিলাম। ওকে, আচ্ছা, তুমি যে র্যাঙ্ক করেছো 9 নম্বর র্যাঙ্ক করেছো, তোমার হার্ড ওয়ার্ক অবশ্যই অনেকটা বেশি ছিল। এই জন্য তুমি অনেক স্টুডেন্টদেরকে পিছিয়ে রেখে তুমি এই স্থানটা তুমি দখল করতে পেরেছো। তো আমি জানতে চাই যে তুমি স্টাডি বা পড়াশোনা তুমি কেমন ভাবে কি পড়াশোনা করতে, এবং তোমার এইম কি ছিল, মানে তুমি কি টার্গেট নিয়ে পড়তে যে আমাকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে আসতে হবে, সেই বিষয়ে যদি একটু বলতে। জি স্যার, আমার একটা টার্গেট ছিল যে আমি 1 থেকে 10-এর মধ্যে আসবো, এরকম একটা মানে মেন টার্গেট ছিল যেন আমি 90% এর উপরে পাই আর র্যাঙ্কের মধ্যে প্রবেশ করতে পারি। আর আমি পড়তাম, মানে প্রতিদিন সকালে উঠতাম, আর আমার পড়ার কোনো সময় ছিল না, যখন ইচ্ছা হতো তখনই বসে যেতাম। ওকে, আচ্ছা। তো তুমি এই যে তোমার একটা চূড়ান্ত সাফল্য, এই জন্য তোমার অবশ্যই আব্বা আম্মু, তোমার গাইডেন্স টিচারদের অবশ্যই অনেক ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে তুমি তোমার এই কৃতিত্বটা কাদের উপরে তুমি হস্তান্তর করতে চাও, বা তোমার এই সাফল্যের পিছনে কাদের অবদান রয়েছে বলে তুমি মনে করো? প্রথমত আমাদের বাড়ির গার্জেন, মা বাবা, ওনারা তো আছেই। তারপরে আমার স্কুলের শিক্ষকেরা, তারপর কোচিং এর শিক্ষকেরা, এবং আপনি অনেক আমাকে সাহায্য করেছেন। মানে বিশেষ করে অ্যারাবিক বিষয়গুলি আপনার ক্লাসগুলো দেখতাম এবং অনেক বুঝতে পারতাম যে হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে জানতে হবে আরো, এবং আমি নিজেও অনেকটা বুঝে বুঝে বিষয়গুলোকে নিজের মগজে ঢোকাতাম। আচ্ছা, তোমার কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে একটু যদি সবাইকে একটু শেয়ার করতে, সবার সাথে। সেক্ষেত্রে তোমার, যদি আমি বাংলার কথা বলি, বাংলা 3rd and 4th সেমিস্টার মিলে কত নম্বর হয়েছে তোমার? মানে প্রত্যেকটা সাবজেক্টের বলো, মানে বাংলা, ইংরেজি, ইসলামিক থিওলজি যে সাবজেক্ট গুলো ছিল প্রত্যেকটা সাবজেক্টের 3টা বিষয়ে 86 হয়েছে। আচ্ছা, আর থিওলজিতে হয়েছে 96।
ইসলামিক হিস্টোরিতে হয়েছে 97, ইসলামিক স্টাডিজে 93, আর অপশনাল যেটা সাবজেক্ট ইতিহাস ওটাতে 89। ওকে ওকে। আচ্ছা, এবারে আমি তোমার যারা জুনিয়র যারা ভাই বোনেরা যারা ফাজিল ফোর্থ সেমিস্টার নেক্সট টাইমে যারা দেবে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা বা তুমি তাদেরকে কি বলতে চাও? আমি কিভাবে কি পড়াশোনা করলে তারাও তোমার মতন জায়গা দখল করতে পারবে? মানে পড়ার মেন উদ্দেশ্য থাকতে হবে জ্ঞান অর্জন করা, তাহলেই পড়াতে বেশি মনোযোগ আসবে। মানে র্যাঙ্ক ওগুলো তো থাকবে, কিন্তু মেন উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করা, যেহেতু আল্লাহ আমাদেরকে এটা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, ওই হিসাবে জ্ঞান অর্জন করাটাই মেন আমাদের ফোকাস রাখতে হবে। এবং পড়তে হবে বেশি করে, মানে পড়ার দিকে বেশি সময় দিতে হবে। প্রত্যেকটা কাজ তো রয়েছে সবার জীবনে, কিন্তু আমাদের এখন ছাত্র জীবনে মেন যেটা কাজ সেটা হচ্ছে পড়াশোনা, ওটাকে আমাদের বেশি এখন ফোকাস দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা দেখে নেব শেখ সাহিম আলী, যিনি ওয়েস্ট বেঙ্গলের 3rd র্যাঙ্ক করেছে। তুমি প্রেজেন্ট আছো এখানে? শেখ সাহিম আলী, মুমতাজুল ইসলাম। অ্যাকচুয়ালি আজকে একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, অনেকে জয়েন করতে পারেনি। তো খালিদ সাইফুল্লাহ। হ্যাঁ বলো। তুমি যদি কাইন্ডলি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে, যেহেতু তারা পরীক্ষা সমাপ্তির পরে তারা তাদের দিক নির্দেশনা, তারা কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয়, কিংবা তারা নেক্সট টাইমে কিভাবে তারা তাদের জীবনের ক্যারিয়ার হিসেবে কোন সাবজেক্টকে নির্বাচন করবে? আচ্ছা আচ্ছা, তোমার আওয়াজ কিন্তু মানে সবটা আমি সঠিকভাবে বুঝতে পারলাম না, তবে বিষয়টা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, আমি বলছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'আদাল মুহাফিযিনা আলাস সালাতি। আমার আওয়াজ কি যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'আদাল মুহাফিযিনা আলাস সালাতি আজরান আযীমা ওয়া আ'আদ্দা লাহুম ফি জান্নাতিল ফিরদাউসি নাঈমান মুকীমা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تبارك وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى. وجاء في الحديث من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال الشاعر بقدر القد تكتسب المعالي ومن طلب العلا سهر الليالي ومن رام العلا بغير قد عضاء الأمراء في طلب المحال. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি সর্বপ্রথম এখানে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা অতিথি রয়েছেন এবং পরিচালক শাহিনুর ভাই সকলকে জানাই আমার আন্তরিক সালাম। অতঃপর আমি শুভেচ্ছা জানাচ্ছি সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যারা এবারে ফাজিল 4th সেমিস্টারে ভালো রেজাল্ট করেছে। বিশেষভাবে আমি শুভেচ্ছা জানাই যারা বোর্ড র্যাঙ্ক করেছে এবং ভালো রেজাল্ট করেছে, এবং তাদেরকেও শুভেচ্ছা জানাই যারা পরিশ্রম করেছে কিন্তু রেজাল্টটা সেইভাবে ঠিকঠাক আসেনি, তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। একটা কথা মনে রাখতে হবে যে যারা ভালো রেজাল্ট করেছো তাদের খুব বেশি খুশি হওয়ারও প্রয়োজন নেই, এবং যারা যাদের রেজাল্ট তেমন ভালো হয়নি তাদের খুব বেশি হতাশা হওয়ারও কোনো দরকার নেই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ তাআলা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। অপরদিকে কি বলেছেন যে ওয়ালা তাহজানু, তোমরা হতাশাগ্রস্ত হয়ো না। তো প্রথমে আমাদেরকে রেজাল্টের পরে এই বিষয়টা বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের
একটা স্টেপ শেষ হলো, এখান থেকে আমাদের একটা নতুন একটা যাত্রা শুরু হবে। এটা এখান থেকে আমাদের যাত্রা কিন্তু শেষ নয়, এরপরে আমাদের একটা নতুন যাত্রা শুরু হবে, একটা নতুন অধ্যায় শুরু হবে। তো এই পর্যায়ে সমস্ত ছাত্র ছাত্রীদের সম্মুখে যেটা বিশেষভাবে চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে এরপরে ছাত্র ছাত্রীরা কোন দিকে এগোবে। কারণ এই সময়টা এমনই একটি গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে সঠিক ডিসিশনের কারণে অনেকেই সফলতার চরম শিখরে আরোহণ করেছে, এবং এই সময়েই ভুল ডিসিশনের কারণে সফলতার দ্বার থেকে অনেকেই বিচ্যুত হয়ে গেছে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো আমি কয়েকটি বিষয়ে এখানে কথা বলতে চাই, যাতে করে তোমাদের ভবিষ্যতে তোমাদের পথ অতিক্রম করতে সহজ হবে এবং তোমরা সফল হতে পারবে। তার মধ্যে আমি যেটা আলোচনা প্রথম বিষয় যেটা বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমাদের সর্বপ্রথম লক্ষ্যটা স্থির করতে হবে, যে আমি এবার ফাজিল পাস করলাম, এরপরে আমি কোন দিকে যাব। তোমার সম্মুখে কিন্তু কয়েকটা পথ আছে, তো তুমি কোন পথে এগোবে সেই পথটা তোমাকে আগে প্রথমে নির্বাচন করতে হবে। আর এটা তুমি নির্বাচন কিভাবে করবে? এটা তুমি নির্বাচন করবে নিজের যোগ্যতা ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। এমনটা নয় যে আমার একটা সাথী, সে ইংরেজিতে খুব ভালো বলতে পারে, ইংরেজিতে খুব লেখালেখি করতে পারে, সে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হলো, কিন্তু আমি ইংরেজিতে তেমন ভালো নই। এবার আমার সাথীর দেখা দেখি আমি কি করলাম, আমার সহপাঠীর দেখা দেখি আমিও ইংরেজিতে নিয়ে ভর্তি হয়ে গেলাম। আর সেই পর্যায়ে দেখা গেল সে ইংরেজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার পরে যেভাবে সফলতা অর্জন করলো, আমি পারলাম না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি ইংরেজিতে তেমন ভালো ছিলাম না, এবং ইংরেজি বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। তো এটা প্রথমে তোমাকে দেখতে হবে যে তোমার কোন বিষয়ে আগ্রহ আছে, কোন বিষয়টা তুমি ভালোভাবে জানতে পারো কিংবা জানার আগ্রহ আছে, তোমার যোগ্যতাটা কোন বিষয়ে আছে, সেই বিষয়টা নিয়ে সেই পথটাকে তোমাকে ডিসাইড করতে হবে। এবারে ধরো ফাজিল পাস করার পরে কেউ অনার্স করবে, বিএ অনার্স করবে, কেউ হয়তো অ্যারাবিক নিল, কেউ হয়তো ইংরেজি নিল, কেউ হয়তো অন্যান্য সাবজেক্ট নিল, কেউ হয়তো সায়েন্স নিয়ে ভর্তি হলো। তো সেটা তোমাকে ডিসাইড করতে হবে তোমার আগ্রহের দিকে লক্ষ্য করে। এবং এখানে বেশিরভাগ যারা সিনিয়র মাদ্রাসা থেকে আসে, তারা বেশিরভাগই অ্যারাবিক অনার্স করতে চায়, থিওলজি নিয়ে পড়তে চায়, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চায়, এগুলো নিয়ে পড়তে চায়। কিন্তু ধরো যে সকল প্রশাসনিক বিভাগ যেগুলো আছে, যে WBCS পরীক্ষার মাধ্যমে যে নির্ধারিত হয়, ইউপিএসসি যেটা পরীক্ষা হয়, এগুলোতে খুব ছাত্র কম যায়। তো আমি এখানে যে কয়েকজনই আছে যাদের সামর্থ্য আছে, যাদের পরিবার একটু সচ্ছল, তাদেরকে আমি বলবো যে তোমরা গ্রাজুয়েশন করার পরে এই বিষয়গুলোতেও তোমরা যেতে পারো, এগুলোতেও তোমাদের রাস্তা খোলা আছে। এমন নয় যে তুমি সিনিয়র মাদ্রাসা থেকে পড়ছো বলে তুমি WBCS দিতে পারবে না, তুমি ইউপিএসসির পরীক্ষা দিতে পারবে না, এমনটা বিষয় নয়। তোমার জন্য এগুলো রাস্তা খোলা আছে, অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক হিস্টোরি, এগুলো বাদ দিয়েও তোমার জন্য এই রাস্তাগুলো খোলা আছে। এবার বিষয় হচ্ছে যে তুমি কারোর স্বপ্ন হচ্ছে শিক্ষক হবে, শিক্ষক হবো, তাহলে ঠিক আছে তুমি গ্রাজুয়েশন করো, গ্রাজুয়েশনের পরে কোনো একটা সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করো, এবার বিএড দাও। আর শিক্ষকতার হাল তো তোমরা বুঝতেই পারছো, আমাদের স্টেটে, আমাদের রাজ্যে কি অবস্থা, সেই ব্যাপারে কিছু কথা বলছি না। আর আমি যেটা বলবো, এখানে তোমরা যদি গ্রাজুয়েশন করতে চাও, তো বিশেষভাবে পশ্চিমবাংলার বাইরে গিয়ে গ্রাজুয়েশন করো। তার কারণ পশ্চিমবাংলার বিভিন্ন কলেজগুলোর এবং ইউনিভার্সিটিগুলোর অবস্থা খুবই খারাপ। এটা তোমরা তখন বুঝতে পারবে যখন কেউ পশ্চিমবাংলায় পড়েছে এবং পশ্চিমবাংলার বাইরে গিয়েও পড়াশোনা করেছে, তখন সেই পার্থক্যটা তারা বুঝতে পারবে। তো যাদের সামর্থ্য আছে, যাদের পরিবার সচ্ছল, যারা বাড়ির বাইরে থাকতে অভ্যস্ত, তারা তোমরা বেশিরভাগ গ্রাজুয়েশন করো, তোমরা জামিয়া মিলিয়া ইসলামিয়াতে করার চেষ্টা করো, বা জওহরলাল ইউনিভার্সিটিতে করার চেষ্টা করো, বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে করার চেষ্টা করো। এগুলো জায়গায় করলে কি হবে, তোমার মাইন্ডটা প্রশস্ত হবে। এখন আমাদের স্টেটে আছো, স্টেটে আবার ডিগ্রি শুরু করলে তো মাইন্ডটা, তোমার যে যোগ্যতা, সেটা প্রশস্ত হওয়ার সুযোগ পাচ্ছে না। বাইরে যাবে, তুমি তোমার
তোমার জীবনকে উন্নত করার অনেক সুযোগ পাবে। সেই জন্য আমি বলবো যে যাদের সামর্থ্য আছে তারা পশ্চিমবাংলার বাইরে বড় বড় যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স করার চেষ্টা করো। এবার যাদের স্বপ্ন আছে আমি প্রফেসর হব, তো প্রফেসর হওয়ার জন্য তোমাদের রাস্তা খোলা আছে। তোমরা গ্রাজুয়েশন করো এবং একটা সাবজেক্ট নিয়ে মাস্টার্স করো, তারপরে তোমরা নেটের পরীক্ষা দাও, নেটের পরীক্ষাতে জিআরএফ করো, পিএইচডি করো, তারপরেই তোমাদের থিসিস লিখো, থিসিস সাবমিট করো, প্রকাশ করো। এগুলোই হচ্ছে শর্ত তোমার প্রফেসর হওয়ার জন্য। এটা বিষয়গুলো। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, কথা শোনা যাচ্ছে তো সোহেনুল ভাই? হ্যাঁ, একদম ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, কেউ যদি আরবিক, ইসলামিক স্টাডি, থিওলজি এইসব বিষয় নিয়ে পড়তে চাও, তো আমি বলবো তুমি যদি আরবিক অনার্স পাও, আরবিক অনার্স যদি তুমি পাও, তাহলে তুমি ইসলামিক স্টাডিজ, থিওলজি এসব নিয়ে মানে পড়তে আমি বলবো যে যেও না, তুমি আরবিক অনার্সটাকে তুমি বেশি গুরুত্ব দাও। তার কারণ অনেক কারণ আছে। এবারে ধরো আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এইসব সাবজেক্ট গুলো যে ভবিষ্যতে কি হবে আমরা কিছু জানি না। ওই জন্য আমি যেটা বলবো যে যদি তোমরা অ্যারাবিক অনার্স পাও এবং এই লাইনে যেতে চাও, অ্যারাবিকের দিকেই যেতে চাও, যেহেতু সিনিয়র মাদ্রাসার বেশিরভাগই ছাত্ররা এই দিকে যেতে চায়, তো আমি বলবো যে তাহলে তোমরা অ্যারাবিক অনার্সটা নাও। এবং তোমাদের তাহলে অ্যারাবিক অনার্সটা নিলে কি হবে, তোমাদের সাবজেক্টের মানে ভাষার প্রতিও একটা দক্ষতা সৃষ্টি হবে। আর আমাদের দ্বীন ইসলামের সমস্ত মানে মাসদারি কিতাব বা যেগুলো আছে সেগুলো সব তো অ্যারাবিকে, তো সেটা যদি তোমার অ্যারাবিকে যদি একটা দক্ষতা তৈরি হয় তাহলে তোমার দিনেরও কাজ হবে আর তোমার ভাষারও একটা দক্ষতা সৃষ্টি হবে। তো দিনের শিক্ষা ও আধুনিক শিক্ষার ব্যাপারটা কিন্তু তোমাকে দুটো মিলিয়ে ঝুলে চলতে হবে। এবার তুমি অ্যারাবিক অনার্স নিলে তোমাকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান সময়ে তোমাকে কম্পিউটার শিখতে হবে। এমন নয় যে আরবিক নিয়ে অনার্স করলে তো তুমি অন্য কিছু দেখবে না। বর্তমান সময়ে তোমাকে কম্পিউটার, ইংরেজিতে কথা বলা, এগুলো মাস্ট, এগুলো তোমাকে শিখতে হবে। তো এগুলোকে মিলিয়ে ঝুলিয়ে তোমাকে চলতে হবে। তারপরে আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন একেবারে সময় নষ্ট করতে শুরু করে। তো আমি যখন এখানে তোমাদের সম্মুখে কিছু বলার সুযোগ পেয়েছি, তো আমি উপদেশ স্বরূপ বলবো যে তোমরা কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে সময় নষ্ট করবে না। তার কারণ তোমরা সকলেই জানো, আর মুক্ত কাসাই ইল্লাম তাক্তাহু ফাকাতাতা, সময় হচ্ছে তরবারির নাই। তরবারির কাজ কি? তরবারির কাজ হচ্ছে কেটে দেওয়া। সময় তরবারির নাই, যদি তুমি তাকে সঠিক কাজে ব্যবহার না করো। তরবারি কি করে? মানুষের গলাও কাটে এবং শাকসবজিও কাটে, ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়। তো এই তরবারিকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার না করো, তাহলে তরবারি কিন্তু তোমাকে শেষ করে দেবে। মানে হচ্ছে সময়টা তরবারির মতো, তুমি যদি সময়টা সঠিক কাজে ব্যবহার না করো তাহলে সময় কিন্তু তোমাকে নষ্ট করে দেবে। তো এই বিষয়টা জীবনে চলার পথে তোমরা মনে রাখবে যে আমাদেরকে সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে। এখন যে ট্রেন্ড শুরু হয়েছে মোবাইলে সময় দেওয়া, ইনস্টা, ফেসবুক, টুইটার ইত্যাদিতে সময় নষ্ট করা, তোমরা যতটা পারো এগুলো থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকবে এবং এগুলোকে ভালো কাজে ব্যবহার করবে, তোমার জ্ঞান বৃদ্ধির কাজে ব্যবহার করবে, তাহলে তোমাদের জীবন সফল হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের চরিত্র ও আদর্শকে সবসময় গুরুত্ব দিতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে বিহেভিয়ারকে চেঞ্জ করা, বিহেভিয়ারকে উন্নত করা, আমাদের আদর্শকে উন্নত করা, আমাদের চরিত্রকে উন্নত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম চরিত্রের আধিকারী, বলা হয়েছে হাদিসে যে উত্তম চরিত্রের আধিকারী। তো আমাদেরকে চলার পথে সবসময় আমাদের চরিত্রটাকে ঠিক রাখতে হবে। আমাদের কলেজ, ইউনিভার্সিটিতে অনেক এমন সহপাঠী পাবে যারা তোমার চরিত্র হননের চেষ্টা করবে, তোমাকে খারাপ বানানোর চেষ্টা করবে, কিন্তু তুমি তাদের কাছ থেকে বেঁচে থাকবে এবং ভালো সঙ্গী, তুমি ভালো সঙ্গ নিয়ে তোমাকে চলতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, যেটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে স্বপ্ন বড় দেখতে হবে এবং তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। স্বপ্ন তুমি বড় দেখো। আমাদের সিনিয়র মাদ্রাসার ছাত্ররা স্বপ্ন দেখে শিক্ষক হওয়া বেশিরভাগ, তারপরে একটু বড় হলে হওয়া প্রফেসর হওয়া, বাস এতটুকু, এর থেকে বড় আর কেউ কিছু দেখে না। তো আমি বলি
তোমরা চাইলে বড় স্বপ্ন দেখতে পারো এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো গতি নেই, পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা আসবেই না, আসবেই না, আসবেই না। আমি তোমাদের প্রথমে যে আরবিকের কয়েকটা আরবি সাহিত্যের মানে কবিতার কয়েকটা লাইন বললাম, বেকাদ্রিল কাদ্দে তুক্তাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহরাল লায়ালি। বেকাদ্রিল কাদ্দে তুক্তাসাবুল মাআলি, তুমি যতটা পরিশ্রম করবে ঠিক ততটাই তুমি সফলতা অর্জন করবে। তোমার পরিশ্রমের অনুযায়ী তুমি সফলতা পাবে। পরিশ্রমকে গাড়ির এক পাল্লায় রাখো এবং তোমার সফলতাকে এক পাল্লায় রাখা হয়। যতটা তুমি পরিশ্রম করবে ততটাই তুমি সফলতা পাবে। বেকাদ্রিল কাদ্দে তুক্তাসাবুল মাআলি ওয়ামান তালাবাল উলা সাহরাল লায়ালি। এবং তুমি যদি উচ্চতায় আরোহণ করতে চাও তাহলে সাহেরাল লায়ালি মানে তোমাকে রাত্রি জাগতে হবে। রাত্রি জাগার অর্থ নয় যে তুমি সারা রাত জেগে সারাদিন মান ঘুমোচ্ছে, এটা নয়। রাত্রি জাগার অর্থ হচ্ছে তোমাকে একাকী নিরিবিলি পরিশ্রম করতে হবে, এর অর্থ হচ্ছে এটা। ওমান রামাল উলা বিগাইরি কাদ্দিন, এবং যে ব্যক্তি পরিশ্রম ব্যতীত সফলতা খুঁজবে, আগা আলু মারাফি তালাবিল মাহানি, তাহলে সে তার একটা উচ্চ জায়গায় পৌঁছতে গিয়ে তার পুরো বয়সটাকে, তার পুরো সময়টাকে নষ্ট করে দিচ্ছে। বোঝা গেল যে পরিশ্রম ব্যতীত কিছু কখনোই সম্ভব নয়। অতএব স্বপ্ন বড় দেখো এবং পরিশ্রম, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমরা প্রচুর ভাবে পরিশ্রম করো। পরিশ্রম ছাড়া কোনো গতি নেই। এখান থেকে আমি আমার দু চারটি কথা শেষ করছি এবং সর্বোপরি তোমাদের সফলতা কামনা করছি। এবং তোমাদের এই পরিশ্রমের পিছনে তোমাদের শিক্ষক, তোমাদের টিচার, আমার বন্ধু সাহিনুর রহমানের যে পরিশ্রম বিশেষভাবে আমি লক্ষ্য করেছি। সে ইউনিভার্সিটি এসেও তোমাদের ফাঁকা টাইমে তোমাদের জন্য নোট তৈরি করতো, তোমাদের কথা ভাবতো, ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি যেহেতু, তাই বললাম তোমাদের এই সফলতার পিছনে তোমাদের এই স্যারের কিন্তু যথেষ্ট পরিশ্রম রয়েছে। তোমরা এই স্যারের জন্য দোয়া করবে, আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তোমাদের সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর খালিদ সাইফুল্লাহ ভাইকে তার গুরুত্বপূর্ণ উপদেশ বাণী আমাদের সকলকে শোনানোর জন্য। তো আমি এরপরে আরশাদ ভাইকে কিছু বলার জন্য ডেকে নেব। তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন মুনতাজুল ইসলাম। তুমি এখানে আছো মুনতাজুল ইসলাম? জি। ওকে, যার প্রাপ্ত নাম্বার 543, তিনি কিন্তু 90.5% পেয়ে হয়তো 2 নম্বরের জন্য র্যাঙ্ক আসতে পারেনি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো মার্কস তুলেছে। তো যাই হোক, আমি মুনতাজুল ভাইকে একটু রিকোয়েস্ট করব যে এই যে তুমি নাম্বার পেয়েছো 543 নম্বর, অনেকখানি নম্বর। তো তুমি এতটা নম্বর পেয়ে তুমি কি খুশি? আগে বলো। খুশির মধ্যে দুঃখ স্যার। হ্যাঁ, অবশ্যই, কারণ 2 নম্বরের জন্য র্যাঙ্ক আসতে পারেনি। তবে তোমাকে বলবো যে র্যাঙ্কটা আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ে নয়, ঠিক আছে? তো তুমি যে নম্বরটা তুলেছো এটাই আলহামদুলিল্লাহ, এর উপরই তোমাকে শুকরগুজার করতে হবে। তো তোমার এই পরিশ্রম অবশ্যই অক্লান্ত, তুমি পরিশ্রম করেছো, যার ফল তুমি আজকে দেখতে পেয়েছো। তোমাকে আমি জানতে চাই এবং সকলের উদ্দেশ্যে তুমি বলবে যে তোমার এই পরিশ্রমের পিছনে তুমি কতটুকু সময় তুমি ইনভেস্ট করেছো? সময় বলতে নির্ধারিত কিছু ছিল না স্যার, মানে সন্ধ্যা টাইম, সকালে এই দুটো টাইম মানে ফিক্স ছিল যে পড়তেই হবে দুটো টাইম, আর আদার্স যদি একটু সময় হলে। ওকে, আচ্ছা, একটা বিষয় আমরা সকলে জানি, যারা টপার হয়ে থাকে বা যারা বোর্ডে যারা র্যাঙ্ক করে, তো তাদের একটা ফিক্স টার্গেট থাকে যে আমাকে 1 থেকে 10-এর মধ্যে আমাকে আসতেই হবে, এরকম একটা টার্গেট নিয়ে তার পড়াশোনা করে। তো তোমার টার্গেটটা কেমন ছিল? এই ধরনের কিছু ছিল কি? ছিল যে আসতে হবে, বাবার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে ঢুকবে, একটা পজিশনে যাবে, এটা স্বপ্ন, পিতামাতার যেমন স্বপ্ন থাকে, সেই স্বপ্নে পূর্ণ লক্ষ্যে গিয়েছিলাম, পরে হলো না। তুমি তোমার বেস্ট দিয়ে তুমি চেষ্টা করেছো। তো একটা বিষয় কি, আমরা যেটা দেখে থাকি, একটা যুদ্ধ ময়দানে অনেক যোদ্ধা তারা যুদ্ধ করে, সেক্ষেত্রে হয়তো কিছুজন টিকে থাকে, আবার কিছুজন তারা মানে সেখানে শহীদ হয়ে যায়। এটা হচ্ছে এরকম একটা যুদ্ধের ময়দান। তো তুমি তোমার বেস্ট দিয়ে চেষ্টা করেছো, এটাই আলহামদুলিল্লাহ।
তো এবারে আমি জানতে চাই তুমি এই যে সফলতা অর্জন করেছো তোমার পড়াশোনার স্টাডি, তুমি যেটা বললে তুমি যতটুকু সময় পেতে তুমি পড়তে, তো নিশ্চয়ই তোমার শিক্ষার পিছনে তোমার অবশ্যই টিচার্স যারা রয়েছেন, তোমার গার্জেন বাবা মার অবশ্যই ভূমিকা অপরিসীম। তো সেক্ষেত্রে যদি একটু তুমি বলতে যে তোমার শেখার পিছনে যারা যারা ভূমিকা রেখেছেন তাদের যদি একটু কৃতজ্ঞতা যদি স্বীকার করতে একটু যদি সকল উদ্দেশ্যে বলতে। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আল্লাহকে, আল্লাহ তার শুকরিয়া অনেক। আর পাশাপাশি যে টিউটর ছিল অনেক, একটা কোচিং এ পড়তাম আর একটা অ্যারাবিক মাদ্রাসায় যেতাম। আর বেশি করে বলতে গেলে আমার মা আছেন, উনি সবসময় পাশে থাকতেন। পর একটা কিছু করতে হবে, না পড়লে হবে না, এমন গাইড দিয়ে অনেকটা আগে নিয়ে গেছিল। ছোটবেলা থেকে মা এ করতো। কিছুদিন হলো প্রাইভেট আমার টিউটর ধরা, আগে পড়তাম না টিউটর কোনো, বাড়িতে পড়াশোনা হতো আর স্কুল। আর আর পরীক্ষার দিন দিন দেখলাম ইসলামিক হিস্টোরির দিনে যে কেমন একটা যেন আনফিল হচ্ছে, যে প্রশ্ন যেন আমার মনের মতন হচ্ছে না উত্তরগুলো। আমি দেখলাম যে ইউটিউবে একটা ভিডিও দেখলাম আপনার ভিডিওটা আসলো, তারপরে দেখলাম যে নোটস পাওয়া যাচ্ছে, নোটস এর এগুলো প্রচন্ড সুন্দর। তারপর আপনাকে যোগাযোগ করলাম, আপনার সাথে যোগাযোগ করে আপনার নোটস গুলো অনেক সুন্দর ছিল, কমন ছিল অনেকটা, বলতে গেলে 100%। এত কম এতে আমি সর্বপ্রথম এইভাবে দেখলাম। আপনাকে অনেক শুক্রিয়া জ্ঞাপন করি। আর সাথে সাথে যারা হেল্প করেছে সব, মানে পড়াশোনার দিক থেকে বা আর্থিক অ্যান্ড রাস্তাঘাটে কোনো বিপদ আপদে হেল্প করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এগুলো আমার কিছু সংক্ষিপ্ত শেষ। জাযাকাল্লাহ খাইর। মুমতাজুল ইসলামকে কংগ্রাচুলেশন, উনি ভালো রেজাল্ট করেছে, অনেক সুন্দর রেজাল্ট। হয়তো 2 নম্বরের জন্য র্যাঙ্কে আসতে পারেনি। তাকে বলবো যে তুমি কখনো ভেঙে পড়বে না, ঠিক আছে? এটা আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ে নয়, আমাদের আরো অনেক পথ এগোতে হবে এবং সেই পেশেন্ট ধৈর্য আমাদের রাখতে হবে, ঠিক আছে? তো এবারে আমি আরশাদ ভাই, আরশাদ ভাই তুমি এখানে আসো? আরশাদ ভাই, হ্যাঁ হ্যাঁ আছি। ওকে আরশাদ ভাই, তুমি যদি স্টুডেন্টের উদ্দেশ্যে যদি কিছু মোটিভেশনাল কথা, যে তারা ফিউচারে তাদের গোল কেমন হওয়া উচিত বা তাদের টার্গেট কেমন হওয়া উচিত, তাদের এইম হিসাবে লক্ষ্য হিসাবে কোন বস্তুটাকে বা কোন বিষয়কে তারা যেন লক্ষ্য হিসেবে রাখে, টার্গেটে রাখে, সেই বিষয়ে যদি একটু কাইন্ডলি 2-4 মিনিটের জন্য কিছু বলতে। তো সকলকে গুড ইভিনিং। এবার আমি দেখলাম যে আমি শুনছিলাম, অনেক কথা শুনলাম আমি খালিদ সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তো উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, অনেক কিছু বিষয় উনি তুলে ধরলেন। তো আশা করি তারপরে আর কিছু বাকি নেই বলার মতো। তারপরেও 2-1টা কথা আমি যোগ করতে চাইবো, যে 2-1টা বিষয়ে আমি একটু বেশি জোর দেব। যে এখন আমাদের যুগের পড়াশোনা একটু অন্যরকম ছিল। আমাদের যুগে মোবাইল ছিল না, আমরা ঠিকঠাক ভাবে আমাদের সময়কালে ঠিকঠাক ভাবে গাইড পেতাম না, ঠিকঠাক ভাবে টিউটর পেতাম না। আমরা যে জায়গায় আমরা পড়াশোনা করেছিলাম সেখানে সেরকম ভাবে গাইড পাইনি। তো তারপরেও এখন যে দিন চলে এসছে, অনেক সুযোগ সুবিধা চলে এসছে, অনেক ইজি অ্যাক্সেস হয়ে গেছে। ঘরে বসে বসে যে জায়গায় বা কেউ শিক্ষিত নেই সেই জায়গা থেকে আমরা বসে বসে অনেক শিক্ষা জ্ঞান অর্জন করতে পারি। তো এটা একটা যেমন সুযোগ, তেমনি একটা নেগেটিভ দিকও, যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি মোবাইলে। অনেক শর্টস, এখন শর্টস এর যুগ চলছে, অনেক শর্টস দেখে দেখে আমরা আমাদের ব্রেনকে খারাপ করি। তো এইসব অনেক বিষয় আছে যেগুলো আমরা এখন এই মুহূর্তে করে ফেলছি। তো প্রত্যেকটা বিষয়েরই কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি থাকে। এবার বিষয় হচ্ছে যে আহ হয়তো এই যে সময়কাল চলছে, যে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের সামনে, তারা ডিমোটিভেট করবে যে এই যে পড়াশোনা এটা একটা ট্র্যাপ, হ্যাঁ পড়াশোনা করে কি হবে, এবং নানান জন নানান রকম কিছু বলবে। তো আহ এবার আমি যেটুকু আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি, যে পড়াশোনাই হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা আহ অনেক উঁচু জায়গাতে পৌঁছাতে পারি, অনেক নিচু জায়গা থেকে। আহ, আহ, মানে এটা
খুবই একটা ভালো একটা মাধ্যম, যেটার দ্বারাই আমাদের অনেক বড় একটা ট্রানজিশন হয়। তো এই মাধ্যমটাকে আমরা যদি আপন করে নিই, তাহলে জীবনে সফলতা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তো কখনোই তারা সমান হতে পারে না। ওইজন্য আমাদেরকে জানতে হবে আমরা 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 অনেক পিছিয়ে আছি। আমাদেরকে এই সমাজকে নিয়ে ভাবতে হবে। যত চিন্তা ভাবনা বড় হবে ততই আমাদের জন্য কাজ করাগুলোকে ছোট হয়ে যাবে। তো যে বিষয়গুলো বললেন যে একটা টার্গেট ঠিক করে তোমাদেরকে এইভাবে আর কি পরিশ্রম করে যেতে হবে, এবং তোমরা একটা টার্গেট ঠিক করে এইভাবে পরিশ্রম করে যাও। কনসিস্টেন্সি খুব বড় একটা জিনিস, যেটা এখন আমাদের সমাজে পাওয়া যাচ্ছে না। তার পিছনে অনেক কারণ আছে, যে আর কি তো যেকোনো একটা বিষয়ে আমার আমার নানা বলতেন যে যদি নাচতে নামো, যেহেতু আমরা মুসলমান, আমরা নাচা টাচা এগুলো অ্যাভয়েড করি, একটু ধার্মিক টাইপের। তো আমার নানা বলতেন যদি তুমি নাচতেও নামো তো ভালো করে নাচতে শুরু করো। তো এটা থেকে এটাই বোঝাতে চাইতেন তিনি, যে তুমি যে কাজটাই করো খুব ভালো করে করো। তো সময় নিয়ে অনেক কথা বললেন খালিদ সাইফুল্লাহ ভাই আমাদের। তো আমরা যেকোনো যে আমরা সময় এমন একটা জিনিস, তুমি সময়কে যেভাবে কাজে লাগাবে সময় তোমাকে সেটাই দেবে। তো ওই জন্য আমরা যেকোনো বিষয়ে আমাদের টার্গেট ফিক্স করে আমাদেরকে সেইভাবে একটু 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 করে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং সফলতা এই যে আমরা একটা পার্থক্য করে দিই যে ওর ব্রেন খুব ভালো, ওর দ্বারাই হয়, আমার ব্রেন একদমই ভালো নয়, আমার দ্বারাই হয় না, এরকম পার্থক্য করে ফেলি। এবং আমি যে জায়গা থেকে উঠে এসেছি আমারও এরকমই চিন্তাধারা ছিল, যে আমার দ্বারাই হয় হয় না, আমার ব্রেন ভালো নয়। কিন্তু এগুলো আর কি মানে যারা ওই কি বলবো, যারা আর কি লুজার হয় তাদের এগুলো অজুহাত হয়। হ্যাঁ, তো লুজারদের কাছে অনেক অজুহাত থাকে, আর যারা জীবনে সফল হয় তাদের কাছে অনেক বাধা আসে, তারপরেও তারা এগিয়ে যায়, তারা থেমে থাকে না কখনোই। তো এই সব জিনিসগুলো মাথায় না নিয়ে এসে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং খালিদ সাইফুল্লাহ ভাই অনেক বিষয় পয়েন্ট আমাদের এখানে তুলে ধরলেন, তিনি অনেক কথা বললেন যে সেন্ট্রালে যাও, তোমরা সেন্ট্রাল লেভেলে পরিশ্রম করো। আমাদের আমাদের পশ্চিম বাংলার ছেলেরা, মানে প্রথম কথা তো পড়াশোনার দিকে অনেকই কম আছে, আবার যারাই পড়াশোনার দিকে আছে সব স্টেটের মধ্যেই বন্দি থাকে, সেন্ট্রালে কেউ আসতে চায় না। জানি না এর পিছনে কি কারণ, আমরা কেন যাই না সেন্ট্রালে। সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোর পড়াশোনা করে সেখানে নানান ধরনের মানুষের সাথে মিলবে, নানান চিন্তা ভাবনা মাথায় আসবে, অনেক অনেক প্রশস্ত হবে মাইন্ডটা। তো টার্গেট রাখতে হবে সেন্ট্রালের দিকে যাব, এবং এটা খুব একটা কঠিন তাও কিন্তু নয় সেন্ট্রালে যাওয়া, একটু পরিশ্রম করলেই হয়ে যাবে। তো আমাদের শাহিনুর ভাই আছে, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট রাখবে, এবং তোমরা তোমাদের ইচ্ছা হলে যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা বলা হয়েছিল, সেখানেও আমি পড়াশোনা করেছি, তো ওখানেও কোনো হেল্প লাগলে, এবং দিল্লি ইউনিভার্সিটিতে আমি এখন পড়াশোনা করছি, এখানেও যদি কোনো রকমের হেল্প লাগে, হ্যাঁ, তো কোনো অসুবিধা হবে না, আমরা সবসময় সাপোর্ট করব। এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। নোট প্রিপেয়ার, মানে নোটের ফোটের যেরকমের এই হেল্প লাগবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং সেন্ট্রালের দিকে আসো, সেন্ট্রালের দিকে না আসলে মানে তোমাদের নজর খুলবে না। যেমন আহ অনেক ছেলেকে দেখেছি আমি যে সামান্য ওই স্টেটের মধ্যেই কিছু পড়াশোনা করে, ওখানেই গ্রাজুয়েশন করে, ওখানেই এমএ করে, ওখানেই আর কি সীমিত থাকে। তো এরকম সীমিত থাকলে হবে না, আমাদেরকে অনেকটা প্রশস্ত চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে, এবং অনেক স্কোপ খুলে যাবে। তো যেকোনো একটা বিষয় নিয়ে যখন তুমি পড়তে থাকবে এবং জ্ঞান অর্জন করতে থাকবে, তখন মানে যেকোনো একটা বিষয়ে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে, তখন বাকি ধরনের যে লোকেরা থাকে অন্যান্য বিষয়ে, তারাও কিন্তু তোমাকে রেসপেক্ট করবে। তো ওই জন্য যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে খুব ভালো করে। আর অনেক কথাই বললেন খালিদ সাইফুল্লাহ ভাই, এগুলো সব মাথায় রাখবে তোমরা। আর কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, আর একটা বিষয় যেটা আমি ভাবছিলাম, যে অনেকে জানে না, তো এর অ্যাওয়ারনেস এর জন্য আমি একটু তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে যে
মাস্টার্স করার পরে পিএইচডি ডিগ্রি করা হয়, যাদের প্রফেসরের দিকে চিন্তা ভাবনা থাকে এবং যাদের উচ্চ শিক্ষার চিন্তা ভাবনা থাকে, তারা যদি চিন্তা ভাবনা করো, এবং এটা একটা খুব ভালো একটা মানে পন্থা, খুব ভালো একটা রাস্তা, মানে আমাদের জীবনকে অনেকটা সহজ করার জন্য। কেননা পয়সা আমাদের জীবনে জরুরি, এবং এবং পড়াশোনাটা খুবই জরুরি। তো পড়াশোনা করতে গিয়ে আমাদের জীবনে অনেক সময় জাজাকাল্লাহ ভাই পয়সা আরশাদ ভাইকে। আচ্ছা, আমার আমার কথা কি শোনা যাচ্ছে না? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? শাহিনুর ভাই? আরশাদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। সব শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে? আপনি বলতে থাকেন, হ্যাঁ বলতে থাকেন। জি স্যার। আচ্ছা, জি জি। তো যেটা বলছিলাম আমি, তো ওই মাস্টার্স করতে করতে একটা এক্সাম হয়, নেট সেটের এক্সাম হয়, সেই বিষয়ে তোমরা দেখবে। কেউ যদি জেআরএফ কোয়ালিফাই করে তো তাকে 5 বছর 50,000 টাকার আশেপাশে তাকে দেওয়া হয়। এই 5 বছরে তার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এবং শেষ একদম ফাইন্যান্সিয়াল যে প্রেসার মাথায় থাকে, সেই প্রেসার থেকে সরে গিয়ে সে খুব আরামে পড়াশোনা করতে পারে, জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমি সবাইকে উৎসাহিত করবো যে সবাই এই লাইনে আসো। যে কোনো সাবজেক্ট হতে পারে, তোমরা আসো এবং এই লাইনে এসে তোমরা জেআরএফ কোয়ালিফাই করো। জীবনটা দেখবে অনেকটা সহজ হয়ে যাবে, দেখবে মানুষের চিন্তাধারা অনেকটা পাল্টে যাবে। আহ, তো এটা খুব জরুরি আমাদের জন্য। তো ব্যাস এই আর বলবো, আর কিছু নেই। শাহিনুর ভাই মনে হয় নেটওয়ার্ক ইস্যু ছিল নাকি? আচ্ছা, শাহিনুর ভাই মনে হয় এখানে নেই। হ্যাঁ, আবার জয়েন করেছে। আমার একটু নেটওয়ার্কিং ছিল, আমি কেটে গিয়েছিলাম। আমার নেটওয়ার্কিং ছিল। আরশাদ ভাই তোমার বলেছে তোমার কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমরা আরশাদ ভাইয়ের, যিনি একজন পিএইচডি স্কলার, অনেক এক্সপিরিয়েন্স আমার আছে, তোমাদের তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এবং খালিদ সাইফুল্লাহ ভাই, যিনি গোল্ড মেডেলিস্ট, উনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের সাথে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে বিএড করছে। তো তাদের গুরুত্বপূর্ণ লেকচার তোমরা শুনলে। তো এবারে আমি তাসনিম খানকে ডেকে নেবো। এমনি তাসনিম খান, তুমি আসো এখানে? রাকিবুল, এমডি রাকিবুল। জি স্যার, আছি। ওকে। এমডি রাকিবুল, তোমার তুমি নাম্বার পেয়েছিলে ফাজিলে 4th সেমিস্টারে 534 নাম্বার পেয়েছিলে টোটাল, 3rd and 4th সেমিস্টার মিলে 89% তুমি নাম্বার পেয়েছো। তো এই নাম্বারটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই সকলের উদ্দেশ্যে যে তোমার এই এতটা সাফল্য, এই সাফল্যের পিছনে তোমার পরিশ্রমটা একটু যদি শেয়ার করতে, যে কতটুকু তুমি পরিশ্রম করেছো এবং ক ঘন্টা ধরে পড়তে, যার ফলে তুমি এই সাফল্যটা অর্জন করতে পেরেছো। 89.6% তোমার হচ্ছে, আই থিঙ্ক 89%। হ্যাঁ। স্যার, সর্বপ্রথম মানে আল্লাহর শুকরিয়া যে আমি এরকম নাম্বার পেয়েছি। তো আমার মানে আর কি ওই পড়ার মানে সঠিক টাইম টেবিল ছিল না, মানে যখন ভালো লাগতো আর কি তখন পড়তাম, কিন্তু মানে প্রতিদিনের পড়াটা আমি করে নিতাম, যখন টাইম পেতাম তখনই করতাম। আর আমার এই পড়াশোনার পিছনে অবশ্যই আমার বাবা মা, শিক্ষক শিক্ষিকা, স্কুলের টিচার, তারপরে অনলাইনের টিচার আপনারা যারা আছেন, বিশেষ করে আপনার নোট খুব ভালো। আমি অ্যাডাপ্টে আপনার নোটটা নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে, অনেক কমন এসেছিল। আর এই নিয়ে সকলকে অনেক ধন্যবাদ স্যার। ওকে, তোমার যারা জুনিয়র, যারা ভাই বোন, যারা নেক্সট টাইম যারা ফাজিল এক্সাম দেবে বা এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, যে কিভাবে তারা যদি মেহনত করে একটা ভালো জায়গা তৈরি করতে পারবে, বা তাদের কতটুকু পরিশ্রম করা উচিত বলে তুমি মনে করো? অবশ্যই স্যার, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, আর একটা টার্গেট অবশ্যই রেখে দিতে হবে যে আমি যে এরকম জায়গায় পৌঁছতে চাই, আর সেই অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তাহলেই তো মানে এক জায়গায় পৌঁছাতে পারবে অবশ্যই। আর নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে। ওকে, আমরা রাকিবুলের থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম।
তো এরপরে আজমিরা খাতুন, তুমি আছো আজমিরা? আচ্ছা ঠিক আছে, আমরা আজকের আমাদের আলোচনা এখানেই কমপ্লিট করব। তো সর্বোপরি আমাদের গ্রুপের সমস্ত শিক্ষার্থীদেরকে আমি আবার একবার কংগ্রাচুলেশন জানাই, অভিনন্দন রইল তোমাদের আগামী দিনের জন্য। তোমরা যে যতটুকুই নাম্বার পেয়েছো এটা তোমাদের কাছে অনেকটাই নাম্বার, এটুকু তোমরা আশা রাখবে। আর কখনই মন খারাপ করবে না যে আমি হয়তো আর যদি 10টা নাম্বার বেশি পেতাম হয়তো একটা ভালো পজিশনে আসতে পারতাম। তো এইটা নিয়ে আফসোস করবে না, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। তোমাকে প্রেজেন্ট নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং ফিউচারে তুমি কি করবে সেটার জন্য তোমাকে আজ থেকে পরিকল্পনা নিতে হবে। ওকে, অতএব মন খারাপের কোনো প্রশ্নই নেই, যতটুকু হয়েছে এর উপরেই তোমাদের শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের খালিদ সাইফুল্লাহ ভাই এবং আরশাদ ভাইকে আমি জানাতে চাই তোমাদের অনেক অনেক শুকরিয়া, তোমরা আমাদের এই ক্ষুদ্র মিটে তোমরা অংশগ্রহণ করেছো। তো ঠিক আছে, আমরা আলোচনা এখানেই ইতি করছি। সকলকে মোবারকবাদ রইল আগামী দিনের জন্য, শুভকামনা রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।